ক্লাসে আমরা যখন ভার্ব আলোচনা করেছি সেখানে আমরা বলেছিলাম যে ভার্বকে আমরা মেনলি দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে অক্সিলারি ভার্ব আর একটা হচ্ছে মেন ভার্ব। অক্সিলারি ভার্বকে আমরা দেখেছিলাম যে আরো দুটো ভাগে ভাগ করলাম। একটা কি, একটা হচ্ছে ওই যে যে ভার্ব গুলো ছিল, বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব, এগুলো। আর একটা হচ্ছে মডেল ভার্ব। ঠিক আছে, এই দুটো ভাগে ভাগ করেছিলাম। এরপরও আমরা একটা ভাগ বলেছিলাম যেটা হচ্ছে মেন ভার্ব। আজকে আমরা আলোচনা করব সেই মেন ভার্ব নিয়ে। মেন ভার্বের গঠন কি রকম, জাস্ট এই জিনিসগুলো একটা ছোট ক্লাস হবে। ঠিক আছে, এর বেশিরভাগটাই আমরা হয়তো জানি বা আমরা কিছু না কিছু পড়েছি। দেখে নিন সরাসরি কি আছে আজকের ক্লাসে। দেখো, আমরা ভার্বকে মোটামুটি তিনটে ফর্মে লিখতে পারি। আমি একটা এক্সাম্পল দিই কি কি ফর্মে লিখতে পারি। একটা ভার্ব ধরো গো। আমরা জানি গো, গো মানে হচ্ছে যাওয়া। একে আমরা পাস্ট ফর্ম করতে পারি কি, ওয়েন্ট। আর পাস্ট পার্টিসিপেল করি গান, জিও এন ই। গো, ওয়েন্ট আর গান, তাই তো? এই তিনটে ভাগে ভাগ করতে পারি আমরা, মানে তিনটে ফর্মে লিখতে পারি, গো, ওয়েন্ট আর গান। এছাড়াও একটা হয়, দেখবে আমরা মাঝে মধ্যে পার্টিসিপেল করি, গোয়িং, জিও আই এন জি। ঠিক আছে, তাহলে একটা মেন ভার্বকে মোটামুটি আমরা এই চারটা ফর্মে লিখতে পারি। ঠিক আছে, কি কি? একটা হচ্ছে এটা পাস্ট প্রেজেন্ট, প্রেজেন্ট ফর্ম। ওয়েন্টটা কি ফর্ম? এটা হচ্ছে পাস্ট ফর্ম। আর গানটা হচ্ছে পাস্ট পার্টিসিপেল, পাস্ট পার্টিসিপেল। এবার তোমরা যদি বলো আজকে ক্লাসটা আমরা কি জন্য এভাবে নিচ্ছি এত ডিটেলসে, সেটা হচ্ছে আমরা যখন এরপরে পাস্ট টেন্স বা টেন্স যখন ঢুকবো, টেন্সে আমরা দেখবো যে আমরা পারফেক্ট টেন্স পাবো, পারফেক্ট টেন্স পাবো, কন্টিনিউয়াস টেন্স পাবো, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পাবো। সেক্ষেত্রে আমাদের এই জিনিসগুলো সব কাজে লাগবে, যে একটা ভার্বের তিনটে ফর্ম কি হতে পারে। এগুলো শুধুমাত্র মেন ভার্বেরই হবে। ঠিক আছে, তো এই ফর্মগুলো আমাদের জানতে হবে। এবং এই তিনটে ফর্ম হলো, এটা কিন্তু কোনো ফর্ম নয় যে গোয়িংটা, এটা আমরা জাস্ট পার্টিসিপেল হিসেবে ইউজ করব। প্রেজেন্ট পার্টিসিপেল পাস্ট যখন আমরা করব, জিরান্ড, ঠিক আছে, সেই সময় আমরা এরকম আইএনজি যোগ করব। সেই জিনিসটা যখন আমরা প্রথমে লিখে রেখেছি যে ভার্বের চারটা ফর্মস লিখেছি এখানে। একটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, যেটা আমরা ফার্স্ট ফর্ম বলবো। এটা, এটাকে আমরা বলবো ফার্স্ট ফর্ম বা প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট টেন্সে আমরা ইউজ করব। এরপর হচ্ছে পাস্ট ফর্ম বা আমরা সেকেন্ড ফর্ম যেটা বলছি সেটা হচ্ছে ওয়েন্ট। ঠিক আছে, এটা হচ্ছে আমার পাস্ট ফর্ম। এরপর হচ্ছে থার্ড ফর্ম। এই থার্ড ফর্মকে আমরা পাস্ট পার্টিসিপেলও বলি, পাস্ট পার্টিসিপেল। ঠিক আছে, সেটা কি? সেটা হচ্ছে এই যে গন লিখেছি, জিও এন, গন। ঠিক আছে, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপেল। আর এটা হচ্ছে আইএনজি ফর্ম। এই আইএনজি ফর্ম কোনটা? এটা হচ্ছে যে গোয়িং করলাম, জিও আইএনজি, ও এর সঙ্গে আইএনজি যোগ করলাম, এটা হচ্ছে আইএনজি ফর্ম। তাহলে প্রথমে যে চারটে জিনিস আমি লিখলাম, যে একটা ভার্বের, ভার্ব মানে এখানে মেন ভার্ব, মেন ভার্বকে আমরা চারটা ফর্মে লিখতে পারি। একটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, যেটাকে আমি ব্র্যাকেটে লিখেছি ফার্স্ট ফর্ম। একটা হচ্ছে পাস্ট ফর্ম, পাস্ট ফর্মটা হচ্ছে সেকেন্ড ফর্ম। আর একটা হচ্ছে থার্ড ফর্ম, যেটা লাস্টে লিখেছি পাস্ট পার্টিসিপেল। ঠিক আছে, তো এরকম আমাদের একটা ভার্বের লিস্ট আমরা তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। ঠিক আছে, বা কারোর কাছে যদি যে কোনো গ্রামার বই থাকে, যে কোনো গ্রামার বই, সে ক্লাস 5 থেকে শুরু করে 10 পর্যন্ত, বা এমনি যে গ্রামার বইগুলো মার্কেটে আছে, সেখানে একটা বড় বড় লিস্ট দেওয়া থাকে ভার্বের, ভার্বের তিনটে ফর্ম। এই ফর্মগুলো কিন্তু আমাদেরকে একটু একটু পড়তে হবে বা মুখস্থ মতো করে নিতে হবে। গো এন্ড গন, ঠিক আছে, ডু, ডিড, ডান, এরকম অনেক আছে, দেখবে অনেক আছে। এখানে আমি কয়েকটা এক্সাম্পল রেখেছি জাস্ট শুধুমাত্র বোঝাবার জন্য। ঠিক আছে, কিন্তু আমাদের মেন কাজ হবে বাকি যে ভার্ব গুলো রয়েছে, সে ভার্ব গুলোকে ভালো করে পড়ে নেওয়া এবং মুখস্থ রাখা। কারণ যখনই আমরা পরীক্ষার সময় ভয়েস চেঞ্জ করব, ন্যারেশন চেঞ্জ করব, ভার্ব থেকে আমি সেন্টেন্সের ট্রান্সফরমেশন করব, তখনই কিন্তু এই ফর্ম গুলো, এই চারটে ফর্ম, এগুলো খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সেই জন্য এই লিস্টটা কিন্তু ভালো করে আমাদের পড়তে হবে। সেই লিস্ট আমরা শেয়ার করে দেবো। ঠিক আছে, এবার আমরা দেখি বাকি কি আছে। দেখো, রেগুলার ভার্ব আর ইরেগুলার ভার্ব। এবার মেন ভার্বকে আমরা আরো দুটো ভাগে ভাগ করছি, একটা হচ্ছে রেগুলার আর একটা হচ্ছে ইররেগুলার। দেখো, নামগুলো শুনেই বুঝতে পারছো, রেগুলার মানে কি? রেগুলার মানে যে কোনো একটা নিয়ম মেনে কাজ করবে, তাই তো, সে হচ্ছে রেগুলার। আর ইররেগুলার কি? যার মধ্যে কোনো নিয়ম কাজ করবে না, ইররেগুলার। আমরা স্টুডেন্টরা যখন স্কুলে যায় বা কলেজে যায়, তারা কি হয়, রেগুলার ইররেগুলার দুটো ভাগ হয়। রেগুলার মানে কারা? যারা একই রকম রুলস ফলো করছে বা রেগুলার আসছে ক্লাসে, তারা হচ্ছে রেগুলার। ইররেগুলার কারা? যারা রেগুলার নয়, ঠিক আছে, কোনো নিয়ম মানে না, তারা হচ্ছে ইররেগুলার। এবার আমরা কিভাবে ভাগটা করব? এখানে লিখে দেওয়া আছে, হোয়ার অনলি ইডি ইজ নিডেড
টু মেক দ্য ভার্ব ইন V2 and V3। দেখো আমরা যখন প্রথমেই করলাম যে ভার্বকে আমরা তিনটে ফর্মে লিখছিলাম, চারটা ফর্মে। প্রথম যে ভার্বটা সেটা হচ্ছে ওটাকে আমরা V1 বলি বা প্রেজেন্ট ফর্ম বলি, ঠিক আছে। তারপরে যেটা পেলাম V2 যেটা বলছিলাম সেটা হচ্ছে পাস্ট ফর্ম। লাস্ট যে ফর্মটা সেটা ছিল V3 ফর্ম আমরা বলবো। V3টা কি? এটা হচ্ছে পাস্ট পার্টিসিপেল। পাস্ট পার্টিসিপেল। তাহলে ভার্বের মেন আমরা তিনটে ফর্ম পেলাম। একটা হচ্ছে V1 যেটাকে আমরা বলি প্রেজেন্ট ফর্ম, একটা হচ্ছে V2 যেটা হচ্ছে পাস্ট ফর্ম, একটা হচ্ছে V3 যেটা হচ্ছে পাস্ট পার্টিসিপেল ফর্ম। একটু আগে আমরা একটা উদাহরণ দিয়েছিলাম গো, ওয়েন্ট, গন। তাহলে যদি আমরা গো ভার্বটাকে ধরি তাহলে গো এর গোটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম বা V1, ওয়েন্টটা হচ্ছে পাস্ট ফর্ম বা V2, আর হচ্ছে V3 কোনটা? গান, GON, গন, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপেল বা V3। তাহলে আমরা যে সব ভার্ব গুলোকে শুধুমাত্র ইডি যোগ করে, লাস্টে ইডি যদি যোগ করে দিই, এই যে ইডি, ঠিক আছে, এটা যোগ করলে V2 এবং V3 পেয়ে যায়, মানে এই দুটো পেয়ে যায়। তাহলে সেই ভার্বটাকে আমরা কি বলবো? রেগুলার ভার্ব। এক্সাম্পল দেখো, এগুলো কিন্তু পরীক্ষার পারপাসে গুরুত্বপূর্ণ নয়, এমন যে পরীক্ষার পারপাসে লাগবে, কিন্তু আমরা এটা আজকে পড়াচ্ছি একটা কারণেই, কারণ এর পরে যে ক্লাসটা আমি নেবো সেটা হচ্ছে টেন্স থেকে। টেন্স যখন তোমরা করবে তখন কিন্তু এই জিনিসগুলো আসবে, ঠিক আছে। তখন দেবে এই ফর্মটাকে তোমাকে V2 ফর্মে ট্রান্সফার করতে হচ্ছে, আবার এই ফর্মটাকে তুমি V3 ফর্মে ট্রান্সফার করতে হচ্ছে। তখন কিন্তু এই জিনিসগুলো কাজে লাগবে, ঠিক আছে। না হলে কিন্তু পরীক্ষার পারপাসে কখনোই তোমাকে কেউ জিজ্ঞেস করবে না যে হোয়াট ইজ রেগুলার ভার্ব বা হোয়াট ইজ ইররেগুলার ভার্ব। কিন্তু আমাদের জানতে হবে একটা কারণেই, এটা হচ্ছে আমরা যখন টেন্স শিখবো সে সময় কিন্তু আমাদের এগুলো কাজে লাগে। তাহলে রেগুলার ভার্ব কি? রেগুলার ভার্ব হচ্ছে সে ভার্বগুলোই যেগুলো শেষে আমরা শুধুমাত্র ইডি যোগ করে, লাস্টে ইডি যোগ করে দিলে সেটা V2 বা V3 দুটোই হয়ে যাবে। দেখো এক্সাম্পল, ওয়াক, WALK, ওয়াক। ওয়াক মানে আমরা জানি হাঁটা, ঠিক আছে। এই ওয়াকের সঙ্গে কি যোগ করা হয়েছে? ইডি যোগ করা হয়েছে। তাহলে আমরা ওয়াক যে ভার্বটা সেটা হচ্ছে আমার V1 ফর্মে ছিল, যেটা প্রেজেন্ট টেন্স, অর্থাৎ প্রেজেন্ট টেন্সে। সেটাকে আমি দেখো এক্সাম্পল এখানে দেওয়া আছে যে ইডি যোগ করলেই V2 V3 হচ্ছে। ইডি যোগ করলাম শুধু ওয়াক আর ওয়াক, দুটোতেই ইডি যোগ করা আছে, ঠিক আছে। দেখো কোনো চেঞ্জ নেই, V2 আর V3 সেম। এগুলো হচ্ছে সব রেগুলার ভার্ব, ঠিক আছে। এটা খুবই সহজ জিনিস। একই ভাবে আরো এক্সাম্পল দেওয়া আছে, টক, টক টক, পেন্ট, পেন্টেড, পেন্টেড, শুধুমাত্র ইডি যোগ করা হয়েছে। এবার আসছি ইররেগুলার ভার্ব, ঠিক আছে। এখানে কি দেখো, এখানে কোনো নিয়ম মেনে কেউ কাজ করছে না, ঠিক আছে। আমরা এগুলো সব দেখো ইডি যোগ করে পেলাম, কিন্তু এখানে আমরা কোনো রুলস পাচ্ছি না, কোনো রুলস পাচ্ছি না। এই জন্য এটা হচ্ছে ইররেগুলার। এগুলো কিন্তু আমাদের একটু মুখস্থের মতো করে রাখতে হবে, ঠিক আছে। এক্সাম্পল দেখো, পুট, তাহলে V1 যেটা সেটা আমরা পেলাম পুট, ঠিক আছে। এবার ওটা কি যদি আমি V2 করি, অর্থাৎ পাস্ট টেন্সে করি, সেটাও পুট, সেম। দেখো কোনো চেঞ্জ নেই, পুট, পুট, আবার পুট, ইউটি, ঠিক আছে। তিনটেই ফর্ম পেলাম পুট, সেম, কোন রকম কোনো ইডি যোগ হয়নি, কোনো কিছু লাস্টে এক্সট্রা যোগ হয়নি, শুধু যা ছিল তাই আছে, ঠিক আছে। এটা একটা ভার্বের ফর্ম, এই জন্য এটাকে আমরা বলছি ইরেগুলার। কোনো রেগুলার বা কোনো ইডি যোগ করে কিন্তু এটা হয়নি। এরপর দেখো আমরা পাচ্ছি কি, দেখো দুটো চেঞ্জ হচ্ছে। সিট, সিট মানে কি জানি আমরা? বসা। সিটের পাস্ট টেন্স কি? V2 ফর্ম। এটা V1 ছিল, এটা V2, আর এটা V3। তাহলে স্যাট পেলাম, সিট, স্যাট, আবার স্যাট, পাস্ট পার্টিসিপেলও স্যাট। এবার আমার মনে হতে পারে স্যার এগুলো কি নিয়মে কাজ করছে? এগুলো কোনো নিয়মিত কাজ করছে না। এবার আমাদের করণীয় কি? আমরা এরকম যত লিস্ট পাবো প্রতিদিন একটা করে রিভিশন দেবো। রিভিশন দেওয়ার ফলে আমাদের মধ্যে কি হবে? আমরা এগুলো সব মনে রাখতে পারবো, ঠিক আছে। জাস্ট মেমোরাইজ করা, ঠিক আছে। এর বাইরে কোনো রুল নেই, এগুলোকে আমাকে মনে রাখতেই হবে, এগুলো কোনো নিয়ম কাজ করছে না। এরপর দেখা আসছে আমরা তিনটে ফর্মই আলাদা পাচ্ছি, এটা আমি একটু আগে দেখালাম। গো, ঠিক আছে, প্রেজেন্ট ফর্ম পেলাম গো, সেটাকে পাস্ট টেন্সে কি করলাম? ওয়েন্ট, ওয়েন্ট, আবার সেটাকে পাস্ট পার্টিসিপেলে করলাম গন। দেখো তিনটেই আলাদা হয়ে গেল, কোনো ইডি যোগ নেই, কোন রকম কোনো চেঞ্জ নেই, শুধুমাত্র টোটালটাই চেঞ্জ, গো, ওয়েন্ট, গন, ঠিক আছে। তিনটে আলাদা আলাদা জিনিস পেলাম, এই জন্য এটা হচ্ছে ইরেগুলার। তাহলে আমরা মোটামুটি এখানে দেখলাম রেগুলার ভার্ব কি, ইরেগুলার ভার্ব কি, মেন ভার্ব কি, এগুলো নিয়ে ডিটেলসে আলোচনা করলাম। এবার যে জিনিসগুলো দেওয়া আছে সেটা হচ্ছে কয়েকটা রেগুলার এবং কয়েকটা ইরেগুলার ভার্ব এখানে দিয়ে রাখা আছে। দেখো ইরেগুলার ভার্ব প্রথমে কয়েকটা দেওয়া আছে, এগুলো কি? এগুলো কোনো নিয়ম মেনে কিন্তু কাজ করবে না। আমরা একটু আগেই রুলস বললাম যে ইরেগুলার ভার্ব হচ্ছে যেগুলো কোনো নিয়ম মানে না। অনেক এক্সাম্পল দেওয়া আছে, আমি কয়েকটা জাস্ট পড়ে শোনাচ্ছি, এগুলো বাকিরা কিন্তু
তোমরা এগুলো বাড়িতে আরো গ্রামার বই তোমাদের কাছে যদি থাকে সেখান থেকে তোমরা প্রতিদিন একটা করে রিভিশন দেবে, 20-30টা করে মুখস্থ করবে। ঠিক আছে, এগুলো কিন্তু মনে রাখতেই হবে, এবং এর কোনো শর্টকাট কোনো নিয়ম নেই যেটা তোমাকে মনে রাখতে সাহায্য করবে যে কিভাবে হচ্ছে। দেখো বিয়ার, বিয়ার, ঠিক আছে, বিয়ার, বোর, বর্ন, তিনটাই আলাদা হলো, বিয়ার, বোর, বর্ন তিনটাই আলাদা। কেমন? বিকাম, বিকেম, আবার বিকাম, পাস্ট পার্টিসিপেল যেটা, আর প্রেজেন্ট ফর্ম যেটা দেখো একই। ঠিক আছে, একই ভাবে আমরা যদি দেখি এটা বিড, এই বিডটা বিড, দেখো বিড, বিড, বিড সেম। যদি আমরা ব্রেককে দেখি, ব্রেক, ব্রেক, ব্রোক, ব্রোকেন, ব্রিং, ব্রিং, ব্রট, ব্রট। তাহলে এরকম প্রচুর এক্সাম্পল আছে, মানে এগুলো জাস্ট এখানে পড়ে সময় নষ্ট করে আমাদের কোনো লাভ নেই। এরকম প্রচুর এক্সাম্পল আছে যেগুলো আমরাকে মনে রাখতে হবে, এবং আমাদের একটাই সোর্স, সেটা হচ্ছে আমি কিছু শেয়ার করে দেবো। এর বাইরেও যদি তোমরা আরো ভালো করে শিখতে চাও, আরো প্রচুর ওয়ার্ড, সেগুলো তোমাদের যে গ্রামার বই বাড়িতে রয়েছে, যে কোনো ক্লাসের বই, সেখানে দেখবে এরকম প্রচুর লিস্ট দেওয়া আছে, সেই লিস্টগুলো তোমরা ফলো করবে। এটা শুধুমাত্র দেখানো হচ্ছে একটা কারণে, যাতে তোমাদের পরবর্তীকালে যখন আমি টেন্স শেখাবো, সেই টেন্স শেখাতে যাতে কোনো রকম কোনো সমস্যা না হয়। শুধু আমাদের মনে রাখতে হবে তিনটে জিনিস, একটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপেল ফর্ম। কেমন? এগুলো মনে রাখতে হবে। দেখো এগুলো একটু ছিল তোমার, এগুলো হচ্ছে রেগুলার ভার্ব। ঠিক আছে, আমি কি বলেছিলাম যে রেগুলার ভার্ব কোনগুলো, যে ভার্বগুলোর সঙ্গে আমরা শুধুমাত্র ইডি যোগ করব, শুধুমাত্র ইডি যোগ করলে তিনটে ফর্ম হয়ে যাবে। অ্যাক্ট, দেখো লাস্টে ইডি যোগ করলাম, অ্যাক্টেড, আবার সেম ইডি যোগ করে অ্যাক্টেড, অ্যাক্ট, অ্যাক্টেড, অ্যাক্টেড। আস্ক, ইডি যোগ করে আস্ক, আস্ক। ঠিক আছে, তো সবগুলো ইডি যোগ করা আছে, এগুলোর মধ্যে কোনো বুদ্ধি খাটানোর দরকার হয় না, কিন্তু আমাদের মনে রাখার জন্য সব ভার্বগুলোকে কিন্তু পড়তে হবে। কেমন? যত আমরা এগুলো প্র্যাকটিস করবো তত এগুলো আমাদের মাথার মধ্যে ঢুকে যাবে, আর তত ভুল কম হবে। পরীক্ষার সময় কি হবে, পরীক্ষার সময় দেখবে আমরা কি ইরর কারেকশন করতে দেবে, বা একটা শূন্যস্থান পূরণ করতে দেয় মাঝে মধ্যে, সেখানে কি দেখায়, একটা লাইন দিয়ে দিল, মাঝে একটা ভার্ব ফাঁকা রাখলো, এবার তোমাকে বলে দেবে যে এই ফাঁকা জায়গাটায় কি বসবে। যে একটা ভার্বের যে ফর্ম গুলো থাকে, সেই ফর্ম গুলো দেখবে তোমাকে ইউজ করতে হচ্ছে। এবার কোন ভার্বের কি ফর্ম হয়, কি ফর্মে কি হয়, এটা যদি আমি না জানি তখন কিন্তু আমি ভুল করব। ঠিক আছে, খুব সিম্পল সিম্পল কোশ্চেন যখন আমরা কোশ্চেনের ডিটেলস অ্যানালিসিস করব, ঠিক আছে, আমরা যখন বেসিক গ্রামারটা শেষ করব, আগে বেসিক গ্রামার শেষ করার পর আমরা দেখবো যে যখন কোশ্চেন নিয়ে আলোচনা করব, তখন দেখবে এই জিনিসগুলো আবার ঘুরে ফিরে আসবে। ঠিক আছে, তাই এগুলো কিন্তু তোমরা কেয়ারফুলি বাড়িতে দেখো। এরপর দেখো কিছু আমরা কনফিউজিং পেয়ার পাবো, এগুলো পরীক্ষার পারপাসে গুরুত্বপূর্ণ, কারণ পরীক্ষাতে এই জিনিসগুলোই বেশি জানতে চাওয়া হয়। কেন জানতে চাওয়া হয়? কারণ দেখো উপরে একটা ওয়ার্ড লেখাই আছে কনফিউজিং পেয়ার। কনফিউজিং মানে কি, যে আমরা পরীক্ষার সময় আমাদেরকে কনফিউশন করাটাই তো হচ্ছে মেন কাজ, যাতে তুমি কনফিউজড হয়ে ভুল করো। ঠিক আছে, আর যে ভালো ছেলে সে কনফিউজড হবে না, তাহলে আমরাকে কনফিউজড হওয়া চলবে না, তার জন্য কিন্তু এই কনফিউজিং ওয়ার্ড গুলোকে ভালো করে জেনে রাখতে হবে। এবং এগুলোই দেখবে আমরা পরীক্ষাতে বেশি ভুল করি, এবং এই ওয়ার্ড গুলো আমরা সবসময় একটা জ্বালাতনের মধ্যে ফেলে। তাই এই ওয়ার্ড গুলো কিন্তু আমি সবাইকে রিকোয়েস্ট করবো ভালো করে একটু পড়ে নেবে। দেখো প্রথম যে ওয়ার্ডটা ফল, ফল মানে আমরা জানি যেটা পড়া, তাই না, পড়ে যাওয়া। ডিসেন্ড ফ্রিলি, মুভ। দেখো ফল, এর পাস্ট পার্টিসিপল কি হলো, ফেল, আর সরি পাস্ট টেন্স হলো ফেল, আর পাস্ট পার্টিসিপল হলো ফলেন, ফল, ফেল, ফলেন। এবার দেখো এইটা, এই যে ফেল, এটা আবার এখানে চলে এলো, ফেল। ফেলের মানে কি, এই মানেটা এই মানেটা কি সেম, না দুটো মানে আলাদা? ফেল মানে হচ্ছে তুমি ব্রিং ডাউন, নামানো। ঠিক আছে, ফেল, ফেল্ড, ফেল্ড। ঠিক আছে, দেখো দুটো মানে আলাদা, আবার এর মাঝেটা একই রকমের সাউন্ড, একই বানান, সব সেম, কিন্তু ফল আর ফেল কিন্তু দুটো আলাদা মানে আছে। ফল মানে হচ্ছে ফ্রিলি যেটা পড়া সেটা, আর ফেল মানে হচ্ছে যেটা ফেলে দেওয়া হলো। ঠিক আছে, একটা হচ্ছে ইচ্ছা করে পড়লো, একটা হচ্ছে টেনে ফেলা হলো, এই ব্যাপারটা। এবার দেখো ফাইন্ড, ফাইন্ড মানে আমরা জানি যে খুঁজে পাওয়া, কাম অ্যাক্রস। ঠিক আছে, ফাইন্ড মানে কাম অ্যাক্রস। ফাইন্ড এর পাস্ট ফর্ম কি, ফাউন্ড। খুব গুরুত্বপূর্ণ, এগুলো আমরা প্রচুর ভুল করি। ফাউন্ডের পাস্ট ফর্ম হচ্ছে ফাউন্ড। এবার দেখবো আমরা মাঝে মধ্যে পরীক্ষাতে পাই যে হি ফাউন্ডেড এই, তাহলে ওই ফাউন্ড মানে কিন্তু আবার এটা ফাউন্ডেড, স্থাপনা করে আমরা বলি না, সেট আপ, সেটা হচ্ছে এটা, এই ফাউন্ডেড। তাহলে দেখো ফাইন্ড থেকে ফাউন্ড পেলাম, ফাউন্ডটা হচ্ছে পাস্ট টেন্স মানে খুঁজে পাওয়া, সেটার পাস্ট পার্টিসিপল হচ্ছে ফাউন্ড। আবার এই ফাউন্ড একটা আলাদা ওয়ার্ড, ফাউন্ড মানে হচ্ছে প্রতিষ্ঠা করা, টু এস্টাবলিশ বা সেট আপ, এই যে লেখা আছে এস্টাবলিশ বা সেট আপ, ওটা মানে হচ্ছে আবার ফাউন্ড।
এবার সেই ফাউন্ডের পাস্ট টেন্স কি? ফাউন্ডেড, ফাউন্ডেড। আমাদের সময় পরীক্ষায় কনফিউশন কি হয়? পরীক্ষাতে একটাই কনফিউশন হয় যে ফাউন্ড না ফাউন্ডেড, কোনটা পাস্ট পার্টিসিপেল বা পাস্ট ফর্ম। দুটো ওয়ার্ড আলাদা, একটা ফাইন্ডের পাস্ট ফর্ম হচ্ছে ফাউন্ড, আবার ফাউন্ড আলাদা ওয়ার্ড, ফাউন্ড মানে প্রতিষ্ঠা করা, তার পাস্ট ফর্ম হচ্ছে ফাউন্ডেড। এগুলো যেন কনফিউশন আমাদের না হয়, কারণ এগুলো কনফিউজিং ওয়ার্ড, বরাবরই আমাদের পরীক্ষাতে এগুলো সমস্যার সৃষ্টি করে। তাই এগুলো আমি একটা জায়গাতে সব তোমাদের জন্য রেখে দিয়েছি যাতে কোনো ভুল আমাদের না হয়। হচ্ছে গ্রাইন্ড আর হচ্ছে গ্রাউন্ড। গ্রাইন্ড মানে কি? টু রিডিউস টু পাওয়ার অর স্মল পিসেস, মানে ছোট ছোট করে দেওয়া আর কি। ঠিক আছে, ছোট ছোট ভাগ করে দেওয়া গ্রাইন্ড। ঠিক আছে, আমরা গ্রাইন্ডার মেশিন নাম আছে না, গ্রাইন্ডার মেশিন, যে আরো ছোট ছোট ভাগে ভাগ করে দেয়। গ্রাইন্ডের পাস্ট পার্টিসিপেল হচ্ছে গ্রাউন্ড আর পাস্ট টেন্স হচ্ছে গ্রাউন্ড। গ্রাইন্ড, গ্রাউন্ড, গ্রাউন্ড। এবার আমরা দেখো গ্রাউন্ড বলে একটা ওয়ার্ড আছে, এটা কিন্তু পাস্ট পার্টিসিপেল নয়, এটা আলাদা ওয়ার্ড। গ্রাইন্ড, গ্রাউন্ড দুটো আলাদা ওয়ার্ড। তাহলে গ্রাউন্ড মানে হচ্ছে টু ব্রিং টু গ্রাউন্ড, অর্থাৎ নিচে নামানো। এরোপ্লেনকে গ্রাউন্ড করা হচ্ছে, মানে কি এরোপ্লেনকে নিচে নামানো হচ্ছে। তাহলে গ্রাউন্ড একটা আলাদা ওয়ার্ড। সেই গ্রাউন্ডের আবার পাস্ট ফর্ম হচ্ছে গ্রাউন্ডেড, গ্রাউন্ডেড। ঠিক আছে, তাহলে আমাদের কনফিউশন কোথায় হয়? এই পাস্ট টেন্সের মধ্যে। দেখো সবগুলো পাস্ট টেন্স গুলো আলাদা আলাদা। গ্রাউন্ড এখানেও আছে পাস্ট টেন্স, আবার এখানে প্রেজেন্ট টেন্সেও আছে গ্রাউন্ড। ফাউন্ড, এখানে পাস্ট টেন্সে ফাউন্ড, আবার দেখো এখানে প্রেজেন্ট টেন্সেও ফাউন্ড পাচ্ছি। ফেল, এখানে ফেল পাচ্ছি, এখানেও ফেল পাচ্ছি। ঠিক আছে, আমাদের মধ্যে কনফিউশন বরাবরই হয় এই ওয়ার্ডগুলো, কারণ এই জিনিসগুলো বানান এবং উচ্চারণ সবগুলোই এক হয়। ঠিক আছে, আরো অনেকগুলো আছে, এগুলো তোমরা বাড়িতে একটু ভালো করে দেখে নেবে। দেখো হ্যাং, হ্যাং মানে কি? দুরকম মানে হয়। হ্যাং মানে একটা ঝোলানো হয়, আর একটা হচ্ছে ফাঁসি দেওয়া হয়। দেখো প্রথম যে মানেটা দিয়েছে এটা সাসপেন্ডেড বাই নেক, অর্থাৎ ফাঁসি দেওয়া। যদি কাউকে ফাঁসি দেওয়া হয় তাহলে তার পাস্ট টেন্স কি হবে? হ্যাংড হবে, HANGED। তাহলে ক্ষুদিরাম বোস ওয়াজ হ্যাংড, HANGED। আবার একটা হ্যাং হয় যেটা কি আমরা দেখবে বাড়িতে পেরেকের উপরে একটা পেরেক দিয়ে তার উপরে ফটো টাঙিয়ে রাখি, সেটা হচ্ছে হ্যাং, টাঙানো। ঠিক আছে, যে সাসপেন্ড ফ্রম পেগ, কোনো পেরেক থেকে কিছু তুমি ঝুলি রাখছো, সেটা হচ্ছে হ্যাং। ঠিক আছে, আমার এই বোর্ডটা এখানে হ্যাং করা আছে। ঠিক আছে, আমি উপর থেকে একটা খেলনা ঝুলি রেখেছি, এগুলো হচ্ছে হ্যাং। এবার এই হ্যাং এর পাস্ট টেন্স হচ্ছে হাং। ঠিক আছে, ওটা কিন্তু HANGED নয়, হ্যাং মানে ফাঁসি দেওয়া হয়ে যাবে। আর HUNG হাং, এটা হচ্ছে তোমার পাস্ট টেন্সে। তাহলে পাস্ট টেন্সে আমাদের মধ্যে কনফিউশন আসবে যে ক্ষুদিরাম বোস ওয়াজ হ্যাংড না হাং। পরীক্ষার সময় অপশন এটাই দেবে যে হ্যাং, হাংড, হাং, এরকম করে চারটা অপশন দিতে হবে। তখন আমার মধ্যে কি হবে, যদি আমি হ্যাংড করে দিই তাহলে মানেটাই দেখো পাল্টে গেল। ঠিক আছে, যদি হাং করে দিই তাও মানেটা পাল্টে যাবে। তাহলে আমাকে কেয়ারফুলি দেখতে হবে যে কোনটা কি মানে। যেহেতু এগুলো সব দেখো বানান এক, দুটো ওয়ার্ডেরই বানান এক। হ্যাং মানে ঝোলানো, আর একটা হ্যাং মানে হচ্ছে ফাঁসি দেওয়া। দেখো বানান সেম, সব সেম, কিন্তু তোমার পাস্ট টেন্সে যে চেঞ্জ হয়ে যাচ্ছে। কোনোটা আবার এরকমও পাবো যে পাস্ট পার্টিসিপেলে গিয়ে চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো আমাকে একটু কেয়ারফুলি জানতে হবে। তো দেখো রেন্ড, রেন্ট মানে হচ্ছে টু টিয়ার, মানে ছিঁড়ে ফেলা। আর একটা হচ্ছে রেন্ট, রেন্ট মানে হচ্ছে ভাড়া দেওয়া, যেটা গ্র্যান্ট পজেশন ইন এক্সচেঞ্জ অফ ফিক্সড অ্যামাউন্ট, মানে ভাড়া দেওয়া। ঠিক আছে, দেখো রেন্ট দেখেছে, রেন্ট পাচ্ছি, রেন্ট। আবার এই রেন্টটাকে যখন আমরা প্রেজেন্ট টেন্সে পাচ্ছি তার মানেটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে রেন্ট মানে হচ্ছে টিয়ার, ভেঙে ফেলা, এটা মানে ভেঙে ফেলা হয়েছিল। ইট ওয়াজ রেন্ট, মানে ভেঙে ফেলা হয়েছিল। আবার যদি রেন্টকে প্রথমে আমি ইউজ করি, অর্থাৎ প্রেজেন্ট টেন্সে, তাহলে সেই রেন্টের মানে হচ্ছে তোমার ভাড়া দেওয়া। ঠিক আছে, হি ওয়াজ রেন্টেড, এই ব্যাপারটা। এবার দেখো রাইস, রাইস, রোজ, রাইসেন, এটা মানে হচ্ছে গেট আপ। সকালবেলা আমরা ঘুম থেকে উঠি, এটা হচ্ছে গেট আপ। রাইস থেকে রোজ হলো, আর রাইজেন। ঠিক আছে, এটা আমরা সকলেই কম বেশি জানি। এবার দেখো রেজ বলে একটা আমরা পাই মাঝে মধ্যে। রেজ, রেজ মানে কি? তুলা, আপলিফট করা। আমরা ঘুম থেকে যখন উঠি অটোমেটিক যেটা উঠে যায় রাইজ। ঠিক আছে, সূর্য পূর্ব দিকে ওঠে, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, মানে কি সূর্যকে তুলতে হয় না। আর রেজ মানে কি? এটা তোলা হয়, যেটা আপলিফট। এই ফোনটা আমার নিচে আছে, এটাকে আমি তুললাম, তাহলে আই রেজ দ্য ফোন, মানে আমি ফোর্স দিয়ে উপরে তুললাম, এটা হচ্ছে রেজ। এই যে রেজ, রেজ, রেজড, রেজড। ঠিক আছে, তাহলে দেখো দু রকমের উঠা পেলাম। একটা হচ্ছে উঠা, সূর্য উঠে, সেটাকে আমরা কেউ ফোর্স করি না, সূর্যকে উঠতেই হবে বা টেনে তুলি এরকম তো ব্যাপার নয়। আর একটা হচ্ছে তোমার রেজ, যেটা আমরা তুলি, আমি মোবাইলটা নিচ থেকে তুললাম, আমি একটা ভারী জিনিস উপরে তুললাম, এটা হচ্ছে রেজ। আবার আছে রেজ, একই রকমের দেখো শুনতে, তাই এগুলো একসঙ্গে রাখা হয়েছে। রেজ মানে হচ্ছে ডেমোলিশ, ধ্বংস করে দেওয়া। ঠিক আছে, আউটরেজ দেবে, এরকম কথা পাবে। রেজ, রেজড, রেজড।
ঠিক আছে, দেখো তিনটে ওয়ার্ড মোটামুটি একই রকমের, এগুলো কিন্তু খুবই কনফিউজিং, পরীক্ষায় আমাদের প্রচুর কনফিউজ তৈরি করে। পরের ওয়ার্ডটা দেখো সি আর স। আমরা সবাই জানি সি মানে হচ্ছে দেখা, আর স মানে কি, স মানে হচ্ছে কাটা যেটা, ঠিক আছে। এমনিতে স একটা মানে হয় যেটা নাউন, স মানে কুঠার হয় যেটা, কিন্তু ওই কাটা থেকেও সটা আছে, সড, ঠিক আছে, কাটা। তাহলে সি, স, সিন, এটা হচ্ছে দেখার, যেটা আমরা পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপেল ফর্ম পেলাম। ঠিক একইভাবে স যেটা মানে কাটা, এটা হচ্ছে সড, সড বা সন, এই জিনিসটা হয়। দেখো এরকম আমরা প্রচুর ওয়ার্ড পাচ্ছি যেগুলো কিন্তু আমাদের বরাবরই কনফিউশন তৈরি করে। আর যাতে তোমাদের এই কনফিউশন না আসে বারবার, সেই জন্য কিন্তু আমরা সবগুলো একই জায়গাতে নিয়ে তোমাদের কাছে রেখে দিয়েছি, যাতে তোমাদের এই জিনিসটা ভুল বারবার না হয়। কারণ যারা প্রথম ইংরেজি শেখে তারা এই ওয়ার্ডগুলোতে প্রচুর কনফিউশন ফেস করে। এবার হচ্ছে উইন্ড আর উন্ড। দেখো উইন্ড মানে হচ্ছে বাতাস, যেটা বাতাস দেওয়া, টু মুভ, ঠিক আছে, উইন্ড। আছে উন্ড মানে কি, টু এনজিওর, ক্ষতি করা। দেখো উইন্ড, উইন্ড থেকে আসছে উন্ড আর উন্ড। এবার সেই উন্ডকে যদি আমি প্রেজেন্ট টেন্সে ইউজ করি, তাহলে সেটা মানে হচ্ছে আঘাত করা, হি উন্ডেড, আঘাত করলো, হি উন্ড, উন্ডস, তখন এটা উন্ডস হবে, ঠিক আছে। উন্ড মানে আঘাত করা, উন্ডেড, উন্ডেড, ঠিক আছে। এবার ফ্লাই, ফ্লিউ, ফ্লোন। আবার ফ্লো যদি বলি, ফ্লো, ফ্লোড, ফ্লোড, এগুলো সবগুলো মানে এখানে দেওয়া আছে। তোমরা বাড়িতে শুধু এটা জাস্ট রিডিং মারবে, ঠিক আছে, শুধু রিডিং পড়বে, তাহলেই কিন্তু একটা বড় কাজ তোমাদের হয়ে যাবে। এরপর দেখবো আমরা কিছু ওয়ার্ড পাবো যেগুলো আমার নাউনও হয়, আবার কখনো কখনো সেগুলো ভার্ব হিসেবে ইউজ করা হয়, ঠিক আছে। প্রচুর কনফিউজিং ওয়ার্ড আমরা প্রায় ভুল করি, যে অ্যাডভাইস, এডি ভিআই সি লিখবো না এডি ভিআই এসি লিখবো, তাই না, আমরা ভুল করে দেবো। অ্যাডভাইস যদি বলা হয় এডি ভিআই সিই না এডি ভিআই এসি লিখবো। এবার দুটো তো ওয়ার্ড, অ্যাডভাইসটাও ঠিক ওয়ার্ড, সিইটা যেটা, আবার এডি ভিআই এসি এটাও একটা ঠিক ওয়ার্ড। তাহলে কোনটার কি মানে, কোনটা নাউন কোনটা ভার্ব, এরকম যে ওয়ার্ডগুলো আমাদের এলোমেলো হয়ে যায়, সেই ওয়ার্ডগুলোকে একটা জায়গায় রেখে দেওয়া হয়েছে যাতে আমাদের মধ্যে কনফিউশনটা না আসে। এরকম কি কি ওয়ার্ড আমরা পাচ্ছি এখানে দেখো, একটা হচ্ছে প্র্যাকটিস, PRACTICE, একটা পাচ্ছি PRACTIAC, প্র্যাকটিস, দুটোর মানেই সেম, সরি উচ্চারণই সেম, কিন্তু একটু মানেতে পার্থক্য আছে। প্রথমের প্র্যাকটিসটা হচ্ছে নাউন হিসেবে ইউজ হয়, ঠিক আছে, ট্রেনিং, আমরা ট্রেনিং বলি না, প্র্যাকটিস, প্র্যাকটিস কর আরো, মানে আরো ট্রেনিং কর, বলি না, আরো প্র্যাকটিস করতে হবে মানে কি, আরো ট্রেনিং করতে হবে, এটা হচ্ছে নাউন। আবার যদি বলি তার প্র্যাকটিস ভালো হচ্ছে না, ঠিক আছে, মানে কি, মানে সে প্র্যাকটিস করছে না, হি ইজ নট প্র্যাকটিসিং, হি ইজ নট প্র্যাকটিসিং ইট প্রপারলি, সে এটাকে ভালো করে প্র্যাকটিস করছে না। দেখো প্র্যাকটিস করা যখন আমরা বলি সেটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে PRACTIAC, মানে হচ্ছে ট্রেন, ট্রেন করা। একটা হচ্ছে ট্রেনিং, আর একটা হচ্ছে ট্রেন, টু ট্রেন, যেভাবে আমরা ট্রেন করি সেটা। দেখো তারপরে যে ওয়ার্ডটা আমি বলছিলাম অ্যাডভাইস আর অ্যাডভাইস, ADVICE আর ADVIAC, দেখো দুটোর উচ্চারণ সেম, অ্যাডভাইসও যা উচ্চারণ এবং ADVIAC সেম উচ্চারণ। তাহলে প্রথমেরটা আমরা বলছি যেটা সিই, সেটা হচ্ছে নাউন, এর মানে কি, যে ওপিনিয়ন, সাজেশন, আমরা হয় না কাউকে যখন অ্যাডভাইস দিই, তাহলে যে অ্যাডভাইসটা দিলাম সেটা হচ্ছে ADVICE। আর যদি যেটা অ্যাডভাইস দেওয়া হচ্ছে, যে আমি অ্যাডভাইস দিচ্ছি, এই অ্যাডভাইস দিচ্ছি, এটা হচ্ছে ADVIAC, অ্যাডভাইস দেওয়া, এটা মানে হচ্ছে কাজটা, ঠিক আছে। দেখো এটা লেখা আছে, অ্যাডভাইস মানে হচ্ছে প্রথমটা ওপিনিয়ন, আর এটা হচ্ছে অ্যাডভাইসটা যেটা, সেটা হচ্ছে অ্যাক্ট অফ গিভিং ওপিনিয়ন, যে আমি অ্যাডভাইস দিচ্ছি, কাজটা করছি, এটা হচ্ছে এই বানান। দুটো বানান, তার মধ্যে পার্থক্য রয়েছে। এই পেয়ার গুলো খুবই গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে এগুলো থেকেই কোশ্চেন দেয়, ঠিক আছে। আর যাতে তোমরা বিভিন্ন জায়গায় খুঁজে না বেড়াতে হয়, তার জন্য আমরা সবগুলো একটা জায়গাতে করেও দিয়েছি। এরপর আসছে কমপ্লেন আর কমপ্লেন্ট। দেখো কমপ্লেনটা হচ্ছে নাউন, এটা মানে কি, যে আমি কারোর নামে কমপ্লেন করছি, যে রাম, তার মধ্যে এই গুণগুলো খারাপ, এটা একটা কমপ্লেন। তাহলে যে কমপ্লেনটা করছি সেটা হচ্ছে নাউন, ঠিক আছে, যে তার নামে এই কমপ্লেন জমা পড়লো। এবার কমপ্লেন্ট মানে কি, সরি কমপ্লেন মানে হচ্ছে যেটা কমপ্লেন করা হলো, এটা COMPLAIN, কমপ্লেন হচ্ছে কমপ্লেন করাটা, যেটা কাজটা, যে আমি কারোর নামে, ধরো তোমার বাবার নামে আমি অভিযোগ করছি, তাহলে আই এম কমপ্লেনিং টু ইয়োর ফাদার, তখন এটা হবে COMPLAINING, কমপ্লেনিং ইয়োর ফাদার। এটা হচ্ছে ভার্ব, যে পদ্ধতিতে আমরা কমপ্লেন করছি, অভিযোগ জানাচ্ছি, সেটা হচ্ছে কমপ্লেন, ভার্ব। আর কমপ্লেন্ট কি, কমপ্লেন্ট মানে হচ্ছে যে অভিযোগগুলো আমি করলাম,
যে রামের মধ্যে এই গুণ আছে, এই গুণ আছে, এই গুণটা খারাপ আছে, তাহলে এতগুলো অভিযোগ করলাম, এগুলো হচ্ছে সব কমপ্লেন, যে সে ভীতু, দুর্বল, এগুলো সব কমপ্লেন। ঠিক আছে, এক্সপ্রেশনস গুলো, সেই এক্সপ্রেশনস গুলো হচ্ছে কমপ্লেন। তাহলে আমরা যখন বলবো যে তার কি কি গুণ খারাপ পাওয়া গেল, সেটা হচ্ছে কমপ্লেন। আর যদি বলি তাকে কমপ্লেন করা হচ্ছে, তখন সেটা হচ্ছে কমপ্লেন। এরপর আসছে মিটিগেট আর মিলিটেট। দেখো জিনিসগুলো শুনতে একই রকমের বলে এটা রাখা হয়েছে। মিটিগেট মানে কি, টু রিডিউস দা সিভিয়ারিটি, অর্থাৎ একটু কমানো। দুজনের মধ্যে ঝগড়া হচ্ছে, তার মারপিট হবে হবে এরকম সময় আমি গেলাম যে মিটিগেট করে দিলাম, যে তাদের দুজনেরই রাগ কমিয়ে দিলাম, সেটা হচ্ছে মিটিগেট। এটা হচ্ছে ভার্ব, এটা মানে হচ্ছে টু রিডিউস। এরপর হচ্ছে মিলিটেট। মিলিটেট এটার মানে হচ্ছে টু অ্যাড ওয়েট। মিলিটেট মানে কিছু আমি অ্যাড করলাম, তার ওজনটা একটু বাড়িয়ে দিলাম, সেটা হচ্ছে মিলিটেট। সেম দেখো উচ্চারণ মনে হতে পারে, আগের গুলো উচ্চারণ সেম হচ্ছিল, এখানে উচ্চারণটা একটু আলাদা, কিন্তু দুটো ওয়ার্ডের মধ্যে সামঞ্জস্য রয়েছে। এরপর দেখো এই দুটো বানান, একটা হচ্ছে পোর, পিও ইউআর, আর একটা হচ্ছে পিও আর ই, পোর। একটু উচ্চারণের পার্থক্য আছে, একটা হচ্ছে পোর, একটা হচ্ছে পোর। পোর মানে কি, পোর মানে আমরা সবাই জানি যে ঢালা, উপর থেকে নিচে ঢালছি, জল ঢালছি, এটা হচ্ছে পোরিং। টু কজ এ লিকুইড টু ফ্লো, অর্থাৎ কোনো লিকুইডকে আমি ফ্লো করাচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে পোর, মানে হচ্ছে ঢালা, আমরা জল ঢালি যেটা। এরপর হচ্ছে পিও আর ই, পোর। পোর মানে কি, আমরা দেখবে আমরা সবাই বলি না যে ঘামছি। ঘামছি মানে কি, যে আমাদের যে গায়ে যে ছোট ছোট ছিদ্রগুলো রয়েছে, সেই ছিদ্র থেকে আমাদের জল বেরিয়ে আসছে, এটা তো ঘাম। সেই ঘাম যে ছিদ্রগুলো আমরা বলি, সেই ছিদ্রগুলোকে ইংরেজিতে বলা হয় পোর। পোর মানে হচ্ছে ফুটো, যেটা বলি আমরা, সেটা হচ্ছে পোর। তাহলে এ স্মল ওপেনিং ইন দ্য স্কিন। ঠিক আছে, আমাদের চামড়ায় যে ওপেনিং গুলো থাকে, ছিদ্রগুলো, সেটা হচ্ছে পোর। ঠিক আছে, দেখো খুবই কনফিউজিং ওয়ার্ড, উচ্চারণ সেম, এবং এই ওয়ার্ড গুলো আমরা প্রচুর, যারা পড়েছে সিরিয়াস ভাবে স্কুল বা কলেজ লাইফে, তারা দেখবে এই ওয়ার্ড গুলো আমরা প্রচুর জ্বালাতন করেছে, তাই না? এগুলো কিন্তু ভালো করে মানেগুলো জানতে হবে, খুব ভালো করে মানে জানতে হবে। এরপর হচ্ছে প্রসিড, আর একটা হচ্ছে প্রিসিড। দেখো দুটো ওয়ার্ডের বানানের একটু পার্থক্য আছে। দুটো ওয়ার্ডকে আমরা পরীক্ষার সময় কি হয়, দেবে পরীক্ষার সময় আমাদের একটা শূন্যস্থান পূরণ দেবে, সেই শূন্যস্থান পূরণে শুধুমাত্র এরকম কনফিউজিং কিছু ওয়ার্ড দেবে, যে প্রসিড দেবে, তারপর প্রিসিড দেবে। এবার আমাদের কি হবে, আমরা খুঁজে পাই না যে কোনটা লিখবো, কারণ আমাদের মধ্যে কনসেপ্ট ক্লিয়ার থাকে না, দুটো ওয়ার্ডের মানে আমরা ক্লিয়ারলি বুঝতে পারি না। তার জন্য মানেগুলো জানতে হবে। এটা হচ্ছে প্রসিড মানে হচ্ছে ভার্ব, মানে হচ্ছে টু কন্টিনিউ, অর্থাৎ এগিয়ে যাওয়া। আমি পড়াচ্ছি, পড়াতে পড়াতে একটুক্ষণ স্টপ করলাম, তারপর আবার আমি প্রসিড করলাম, মানে কি এটা একটা ভার্ব, যে আমি তারপর আবার আগিয়ে গেলাম। আর প্রিসিড মানে কি, প্রিসিড মানে হচ্ছে টু কাম, টু বি, অর গো বিফোর, অর্থাৎ আগিয়ে যাওয়া। ঠিক আছে, এটা হচ্ছে জীবনে উন্নতি করা, সেই জিনিসটা প্রিসিড। ঠিক আছে, তার দুটো মানে, দুটোই ভার্ব, কিন্তু উচ্চারণটা বা বানানগত ভাবে কিছুটা মিল থাকার জন্য দুটো ওয়ার্ডের মধ্যে কনফিউশন তৈরি হয়। এরপর যে ওয়ার্ড গুলো আসছে দেখো, একটা হচ্ছে এফেক্ট, আর একটা হচ্ছে ইফেক্ট। উপরটা কি, এফেক্টটা হচ্ছে ভার্ব, আর নিচে ইফেক্ট যেটা, সেটা হচ্ছে নাউন। এফেক্ট মানে কি, টু ইম্প্যাক্ট, অর্থাৎ প্রভাব ফেলা। ঠিক আছে, যে সূর্য রশ্মি গাছের উপরে এই এফেক্ট করছে, মানে এই প্রভাব ফেলছে, এটা হচ্ছে এফেক্ট। আর ইফেক্ট মানে কি, রেজাল্ট। ঠিক আছে, যে সূর্য রশ্মি ঘাসের উপর না পড়ায় সে ঘাসের পাতা হলুদ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে হলুদ হয়ে যাচ্ছে, এটা হচ্ছে ইফেক্ট। এফেক্ট মানে হচ্ছে যেটা ক্ষতিটা করছে সেটা, আর ইফেক্ট মানে হচ্ছে ক্ষতি হওয়ার পর যেটা তৈরি হচ্ছে, সেটা হচ্ছে ইফেক্ট। ঠিক আছে, এই দুটো দেখো একই রকমের হয়, এবং পরীক্ষার সময় আমাদের মধ্যে প্রচুর কনফিউশন তৈরি করবে এই দুটো ওয়ার্ড। এই জন্য দুটো ওয়ার্ডকে একটু ভালো করে এক্সামাইন করতে হবে। এরপর হচ্ছে অ্যাসিওর, এনসিওর, ইনসিওর। দেখো তিনটে আছে। অ্যাসিওর মানে কি, সবগুলো মানে আমরা মোটামুটি সেম ধরতে পারি, যে অ্যাসিওর মানে হচ্ছে আশ্বস্ত করা, এনসিওর মানেও হচ্ছে মোটামুটি সেম, কিন্তু একটু ওয়ার্ড গুলোর পার্থক্য আছে। এবার সেই পার্থক্য গুলো কি আমরা এখানে দেখছি। দেখো অ্যাসিওর মানে হচ্ছে টু প্রমিস অর টেল সামথিং উইথ কনফিডেন্স। ঠিক আছে, আমি তোমাকে অ্যাসিওরেন্স দিচ্ছি যে তুমি পরীক্ষায় যদি এগুলো পড়ো তাহলে তুমি পাস করবে, এটা হচ্ছে অ্যাসিওরেন্স। মানে তোমাকে আমি কনফিডেন্স দিচ্ছি যে তুমি এটা করো তাহলে তুমি এটা পাবে। ঠিক আছে, অ্যাসিওরেন্স। এনসিওর কি, এনসিওর হচ্ছে সার্টেন গ্যারেন্টি, অর্থাৎ গ্যারেন্টি দেওয়া হচ্ছে যে তুমি যদি এত টাকার একটা বীমা করো তাহলে তুমি মারা গেলে এত টাকা পাবে, এটা হচ্ছে এনসিওর। ঠিক আছে, আমরা এনসিওর করছি যে তুমি এটা পাবেই। অ্যাসিওর মানে কি, আমি তোমার কনফিডেন্স বিল করছি যে তুমি যদি ভালো করে পড়াশোনা করো তাহলে তুমি পরীক্ষায় পাস করবে। মানে কি, যে না করলে পাস করতে না পারো, আবার করলেও পাস না করতে পারো, এটা হচ্ছে অ্যাসিওর।
তাহলে অ্যাসিওর পেলাম, ইনসিওর পেলাম। এরপর হচ্ছে ইনসিওর। ইনসিওর মানে হচ্ছে নিশ্চিত করা, যেটা আমরা এলআইসির ক্ষেত্রে করি, ইনসিওর হই আমরা, টু প্রোটেক্ট এগেনস্ট লস অর ড্যামেজ, তাই না? আমাদের বাড়িতে গরু আছে, গরু আমরা ইন্স্যুরেন্স করাই, কি জন্য করাই? যাতে গরুটা যদি মারা যায় তাহলে তার থেকে আমরা তার টাকাটা পেয়ে যাই, ঠিক আছে? সেই জিনিসটা হচ্ছে ইনসিওর। তিনটেই ভার্ব, সামান্য ওয়ার্ডের একটু ইয়েগুলো ভুল আছে, মানে বানানগুলো, কিন্তু আমাদের ওয়ার্ডের পার্থক্য খুব কম, মানে মিনিং এর পার্থক্য খুবই কম, কিন্তু পরীক্ষার সময় আমাদের এবারে পার্টিকুলার ওয়ার্ডটা কি চাই, তো তখন আমাদের কিন্তু কনফিউশন তৈরি হবে। এই জন্য এই ওয়ার্ডগুলো একটু ভালো করে স্টাডি করবে। এরপর দেখো দুটো ওয়ার্ড, একটা হচ্ছে হিয়ার আর একটা হচ্ছে লিসেন। আমরা পরীক্ষার সময় বা আমরা নর্মালি জানি কি, যে হেয়ার মানে শোনা, আবার লিসেন মানে শোনা, কিন্তু দুটোর মধ্যে একটু পার্থক্য আছে। আমরা নর্মালি যেটা শুনি, এখন আমি বলছি, সেটা তোমরা কেয়ারফুলি শুনছো, তাই তো? তোমরা কেয়ারফুলি শুনছো, এমন তো নয় যে আমরা, দেখবে তুমি রাস্তায় হাঁটছো, পিছনে গরু ডাকছে, তার সামনে হয়তো কেউ গাড়ির হর্ন দিচ্ছে, তার পাশে কেউ চিৎকার করছে, মারপিট করছে, তাহলে আমরা কি হয়, আমরা সব কথাই তো ভালো করে শুনি না। তাই যেটা আমরা নর্মালি শুনি কান দিয়ে, সেটা হচ্ছে হিয়ার, ঠিক আছে? যেটা আমরা কোন রকম কেয়ার করি না শুনে পর। দ্য অ্যাক্ট অফ পারসিভিং সাউন্ড উইদাউট নেসেসারিলি ট্রাইং টু, মানে হচ্ছে আমরা কোন রকম বোধ বুদ্ধি প্রয়োগ না করে যেটা আমরা শুধু কানে আমরা শুনি, সেটা হচ্ছে হিয়ার। লিসেন, যে আমি তোমরা পড়াচ্ছি, তোমরা কেয়ারফুলি শুনছো, এটা এটা হচ্ছে লিসেন। দ্য অ্যাক্ট অফ পেইং অ্যাটেনশন টু সাউন্ড, ঠিক আছে? আমার কথা তো এমন নয় যে কানে যেরকম গরু ছাগল ভাসছে এরকম ভাবে তোমরা শুনছো, সেই ব্যাপারটা নয়। এটা হচ্ছে তোমরা মনোযোগ দিয়ে শুনছো এবং সেটা লিখছো, এই জন্য এটা হচ্ছে লিসেন, ঠিক আছে? খুবই গুরুত্বপূর্ণ। এরপর দেখো ওয়ার্ড দুটোর মানে সেম, মানে উচ্চারণ সেম। একটা হচ্ছে হিল আর একটা হচ্ছে হিল। একটু বানানোর পার্থক্য আছে, HEAL, একটা হচ্ছে HEEL। HEAL হিল, এটা দেখো ভার্ব লেখা আছে, আর এটা হচ্ছে নাউন। প্রথমটার মানে কি? প্রথমটার মানে হচ্ছে সেরে ওঠা, ঠিক আছে? আমি আশা করছি যে তোমরা সেরে উঠবে, মানে কি, তোমরা ইউ উইল হিল এগেন, যে তুমি আবার সুস্থ হবে, সেটা হচ্ছে হিল। আর HEEL হিল মানে আমরা সবাই জানি যে গোড়ালি, হিল তোলা জুতা বলি না, মানে কি গোড়ালিটা উঁচু থাকবে, তাহলে হিল মানে হচ্ছে গোড়ালি। এরপর দেখো এদিকে কয়েকটা ওয়ার্ড আছে, প্রে আর প্রে। প্রে, একটা PRAY প্রে, পাশে লেখা আছে ভি, মানে এটা ভার্ব। আর PREY প্রে, এটা হচ্ছে তোমার ভার্ব বা নাউন, দুটো ক্ষেত্রে ইউজ হয়। আর প্রথম যে প্রে, প্রেটার মানে হচ্ছে আমরা প্রার্থনা যেটা করি, টু স্পিক টু এ ডেটি, ভগবানের কাছে আমরা প্রে করি, প্রার্থনা করি, সেই বানানটা হচ্ছে প্রে, PRAY, এটা ভার্ব। আর একটা প্রে হয় কি, প্রে মানে হচ্ছে তোমার শিকার করা, শিকার যেটা, এটা হচ্ছে অ্যান অ্যানিমেল দ্যাট ইজ হান্টেড, হয় না, যে উপর থেকে একটা বাজ পাখি একটা ইঁদুরকে ধরলো, তাহলে ইঁদুরটা হচ্ছে প্রে, তার মানে তার শিকার, বলি না আমরা যেটা আমার প্রে, মানে আমার শিকার। এবার দেখো রুট, 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 তিনটে রুট, একটু বানানের পার্থক্য আছে। প্রথম একটা হচ্ছে ROUT, সেকেন্ড একটা ROUTE, আর থার্ড একটা ROOT। প্রথম রুট মানে হচ্ছে এটা ভার্ব, এটা হচ্ছে ডিফিট, পরাজিত করা, ঠিক আছে? এটা হচ্ছে প্রথম রুট, ROUT। সেকেন্ড রুট, আমরা যখন বাস ট্রেনে যাই বলি না কোন রুটে যাবে, সেই রুট হচ্ছে এটা, যে কোন দিকে যাচ্ছে যাত্রা করার সময়, এ ওয়ে ফর ট্রাভেল, এটা হচ্ছে সেই রুট। আর লাস্ট যে রুটটা, যেটা হচ্ছে গাছের নিচে থাকে, মূল যেটা বলি, গাছের মূল, রুট, সেটা হচ্ছে ROOT। এটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড পার্ট অফ দা প্ল্যান্ট, প্ল্যান্টের আন্ডারগ্রাউন্ড পার্ট, এটা হচ্ছে রুট। তাহলে তিনটে রুট পেলাম, তিনটে রুটের মধ্যে প্রথমটা ভার্ব, যেটা মানে হচ্ছে ডিফিট করা। তারপর একটা রুট, যেটা হচ্ছে আমরা নাউন বলি, সেটা হচ্ছে ট্রাভেল করা। আর এই রুটটা মানে হচ্ছে গাছের মূল, এটাও একটা নাউন। এরপর আমরা পাচ্ছি সেন্সার। সেন্সার দেখো দুটো বানান উচ্চারণ সেম, একটা হচ্ছে CENSUR সেন্সার, আর একটা হচ্ছে CENSOR, উচ্চারণ সেম, কিন্তু দুটো বানান আলাদা এবং দুটোই ভার্ব। দুটো ভার্বের মানে কি, একটা মানে হচ্ছে টু ফর্মালি এক্সপ্রেস ডিসঅ্যাপ্রুভাল, ঠিক আছে? বাংলাদেশ, বাংলাদেশকে আমরা আর কিছু পাঠাবো না, স্যাংশন করছি যে এগুলো এগুলো আর পাঠাবো না, বন্ধ, তার মানে হচ্ছে সেটা হচ্ছে সেন্সার, যে বন্ধ করে দেওয়া হলো। আর একটা হচ্ছে সেন্সার, এটার মানে হচ্ছে তোমার রিমুভ, ঠিক আছে? ব্লক করে দেওয়া বা রিমুভ করে দেওয়া, দুটোর মানেই মোটামুটি সেম, একই রকমের, কিন্তু একটাকে বোঝায় যে মানে ডিসঅ্যাপ্রুভাল, আর একটা হচ্ছে টোটালি বন্ধ করে দেওয়া, ঠিক আছে? এরপর হচ্ছে সিভিয়ার আর সেভার। দেখো একটু বানানের পার্থক্য আছে, একটা হচ্ছে ACVER, একটা হচ্ছে ACVERE। সিভিয়ার ড্রট দেবে অ্যাডজেক্টিভ, আমরা বলি যে প্রবল খরা, প্রবল খরা যখন আমরা বলি তখন দেবে এই কথাটা ইউজ করি, সিভিয়ার ড্রট। প্রবল বন্যা দেবে সিভিয়ার ফ্লাড ইউজ করি। তাহলে সিভিয়ার এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, প্রথমে এটা হচ্ছে ভেরি ব্যাড অর ইন্টেন্স, খুব গভীর অথবা খুব
বাজে। আর এই সিভিয়ারটা মানে কি, এই সিভিয়ারটা মানে হচ্ছে টু কাট অফ, কাটা, আলাদা করা। ঠিক আছে, প্রথমে একটা ভার্ব আর পরেরটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এরপরে দেখো আছে এখানে অ্যামেন্ড আর ইমেন্ড। প্রথমে এ আর লাস্টেরটা ই, শুধু এটুকুই পার্থক্য। অ্যামেন্ড মানে আমরা জানি যে কোন রকম চেঞ্জ করতে গেলে যেটা অ্যামেন্ডমেন্ট করতে হয়, আমরা কনস্টিটিউশনের কোনো একটা কিছুকে চেঞ্জ করব, তার জন্য কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল আনতে হয়, সেটা হচ্ছে অ্যামেন্ড। আর ইমেন্ড মানে কি, যেভাবে আমরা চেঞ্জটা করছি সেই প্রসেসটাকে আমরা বলি ইমেন্ড। ঠিক আছে, আরো কয়েকটা আছে, একটু দেখে নিই। এগুলো কিন্তু তোমরা খুব ভালো করে বাড়িতে পড়বে, না হলে কিন্তু ভুলে যাবে। একটা হচ্ছে ডিফেস আর একটা হচ্ছে ইফেস। ঠিক আছে, ডিফেস মানে কি টু ড্যামেজ, আর ইফেস মানে হচ্ছে টু ইরেজ। একটা হচ্ছে ভেঙে দেওয়া আর একটা হচ্ছে মুছে দেওয়া। ঠিক আছে, দুটোর মধ্যে একটু পার্থক্য আছে। দেখবে যখন আমরা ভোট করি, কেউ যদি ভোটের সঙ্গে যুক্ত থাকো, দেখবে ভোটের সময় আমরা বাড়িতে বাড়িতে কিছু যাই, যে ধরো যে স্কুলে ভোট হচ্ছে সেই স্কুলে একটা কারো ছবি টাঙানো আছে কোনো নেতার, তাহলে আমরা কি করি, আমরা দেখবে পোস্টার বা চুন টুন কিছু নিয়ে যাই, সেটাকে ডিফেস করে দিই, মানে কি যেটা ছিল সেটাকে ভেঙে দিলাম বা শেষ করে দিলাম। আর ইরেজ মানে কি, তুমি যেটা মুছছো ওটাকে ইফেস বলি। ঠিক আছে, মোছা মানে ধরো তুমি পেন্সিল দিয়ে কিছু এঁকেছিলে, সেটাকে তুমি মুছে দিলে, ওটা হচ্ছে ইফেস। ঠিক আছে, ডেপ্রিসিয়েট আর ডিপ্রিসিয়েট। ডেপ্রিকেট আর ডেপ্রিসিয়েট, এটা হচ্ছে ডেপ্রিকেট মানে হচ্ছে ডিসঅ্যাপ্রুভাল জানানো, যে আমি অসম্মত। ঠিক আছে, ওটাও ভাগ। আর ডেপ্রিসিয়েট মানে হচ্ছে যে লুজ ভ্যালু, অর্থাৎ কমে যাওয়া। দেখবে আমরা এই টার্মটা ইউজ করি, ডেপ্রিসিয়েশন। ঠিক আছে, ডেপ্রিসিয়েশন মানে হচ্ছে তোমার কত ক্ষতি হলো সেই জিনিসটা। ঠিক আছে, ওখান থেকে ডেপ্রিসিয়েশন আসে, আর ডেপ্রিকেট থেকে তোমার ডেপ্রিকেশন আসে, যেটা হচ্ছে ডিসঅ্যাপ্রুভাল। এরপর হচ্ছে এনভেলাপ আর এনভেলাপ। দেখো বানান একটা, লাস্টে ই নেই শুধু। ঠিক আছে, দুটোর মধ্যে শুধু ইটা নেই বলে এটা ভার্ব হয়ে গেল, এনভেলাপটা আর এটা নাউন। এনভেলাপ কোনটা, আমরা যে খামগুলো ইউজ করি চিঠি পাঠাবার জন্য, সেটা হচ্ছে এনভেলাপ, এ ফ্ল্যাট কন্টেনার ফর লেটার্স। ঠিক আছে, আর ওটাকে যদি ভার্ব করি, তাহলে এনভেলাপের কাজ কি, যে যেটা ঢোকাচ্ছি ভিতরে সেটাকে সারাউন্ড করে চারদিক থেকে, তাহলে সেই কাজটাকে বলা হয় এনভেলাপ। আই এম এনভেলাপিং এ লেটার, তখন কিন্তু এটা ভার্ব হয়ে যাবে, টু কমপ্লিটলি সারাউন্ড। এটা হচ্ছে এনভেলাপ, এলওপি। এরপর হচ্ছে এক্সাইট আর ইনসাইট। এক্সাইট মানে কি, যে হ্যাপি হচ্ছে, বলি না এক্সাইটেড, হি ইজ ভেরি এক্সাইটেড, মানে খুব উত্তেজিত বা হ্যাপি হয়ে গেছে। আর ইনসাইট মানে কি, টু কজ সামওয়ান টু অ্যাক্ট, কাউকে তুমি কিছু করার জন্য ইয়ে করলে। আমরা হয় না যে বাংলাদেশে দেখবে একটা ছেলে মারা গেল, তারপর কি হলো, কিছু লোক মিলে তাকে উস্কি দিল, যেটা বলি উস্কানো, যেটা উস্কি দেওয়া হলো, তারপর সবাই দেখবে মারপিট লেগে গেল, সেটা হচ্ছে ইনসাইট। কিছু করার জন্য তাকে আস্কারা দেওয়া হলো। ঠিক আছে, তাহলে এক্সাইট আর ইনসাইট, এই ওয়ার্ড গুলো একটু ভালো করে মনে রাখতে হবে। আচ্ছা, এতক্ষণ ধরে যে ওয়ার্ড গুলো আমরা পড়লাম, সেগুলো সবগুলোই মোটামুটি সিমিলার সাউন্ডে, হয় সাউন্ডে সিমিলার, অথবা কিছুটা বানানগত দিক থেকেও সিমিলার। এই ওয়ার্ড গুলোই পরীক্ষা দিতে আমাদের বিভিন্ন সময়ে জিজ্ঞেস করা হয়, বিভিন্ন সময় নেই মানে বেশিরভাগ ক্ষেত্রে জিজ্ঞেস করা হয়। আমরা এগুলো থেকে ভুলও করে আসি, কেন, কারণ আমাদের ওয়ার্ড সম্পর্কে ক্লিয়ার আইডিয়া থাকে না, মানে জানি না। তার জন্য সমস্ত ওয়ার্ড গুলো একটা জায়গায় রেখে দেওয়া হয়েছে, যাতে আমাদের পরবর্তীকালে এরকম ভুল আর না হয়। ঠিক আছে, এরকম আরো কয়েকটা ওয়ার্ড যেমন দেখাচ্ছি, সাইট, এই তিনটা ওয়ার্ড, সাইট, সাইট, একটা হচ্ছে সাইট SIGHT, একটা হচ্ছে সাইট CIT। তিনটে দেখো উচ্চারণ সেম, কিন্তু তিনটে ওয়ার্ডের মানে আলাদা। প্রথম যেটা সাইট, এটা মানে হচ্ছে লোকেশন। ঠিক আছে, কোনো জায়গায় একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে, দেখবে পুলিশ কি করে, জায়গাটাকে ব্যারিকেড করে দেয়, প্রথমে স্টিকার দিয়ে দেয়, সেটা হচ্ছে সাইট। বলে না যে সাইটটাকে কি ব্যারিকেড করা হয়েছে, সেটা হচ্ছে সাইট, মানে লোকেশন, মানে মাটির উপরে লোকেশন, সেটা হচ্ছে সাইট। SIGHT, সাইট মানে কি, আমরা সুবর্ণরেখা নদীর ধারে গেলাম, যে আমরা একটা বিউটিফুল সাইট দেখলাম, মানে কি, যে তুমি চোখ দিয়ে যেটা দেখলে জায়গাটা, সেটা হচ্ছে সাইট। ঠিক আছে, সামথিং দ্যাট ইজ সিন, এটা। আর CIT, সাইট, এটা দেখো ভার্ব, এটা মানে হচ্ছে মেনশন করা। তোমাকে জিজ্ঞেস করা হলো তুমি কি কনস্টিটিউশন পড়েছো, তুমি বলে হ্যাঁ পড়েছি, তাহলে সাইট অ্যান আর্টিকেল দ্যাট এক্সপ্রেসেস আনটাচেবিলিটি। তোমাকে জিজ্ঞেস করা হলো যে একটা এরকম আর্টিকেল বলো যেটা আনটাচেবিলিটিকে বোঝাচ্ছে, তাহলে সাইট মানে বলো, জানতে চাওয়া হচ্ছে, মেনশন করা হচ্ছে, সেটা হচ্ছে CIT, সাইট। এবার দেখো এখানে দুটো জিনিস পাচ্ছি, একটা হচ্ছে সিঙ্ক, একটা হচ্ছে ড্রাউন। সিঙ্ক মানেও আমরা জানি কি, ডোবা, ড্রাউন মানেও ডোবা। সিঙ্ক আর ড্রাউন কি এক হলো, না দুটো এক নয়। সিঙ্ক মানে হচ্ছে একটু ডুবে থাকা। ঠিক আছে, আমরা একটুক্ষণ ডুবে থাকলাম, এটা হচ্ছে সিঙ্ক। ড্রাউন মানে কি, যে ডুবলো সে আর উঠলো না, সে মারা গেল। ঠিক আছে, কেউ মারা যাচ্ছে জলে ডুবে, সেটা হচ্ছে ড্রাউন, হি ডায়েড ইন ড্রাউনিং, মানে ডুবে মারা গেল।
আর সিঙ্ক মানে হচ্ছে আমরা একটুক্ষণ ডোবালাম তুললাম, ডোবালাম মানে জলে নিজেরা ডুবে থাকা, এটা হচ্ছে সিঙ্ক। ঠিক আছে, এরকম দেখো প্রচুর ওয়ার্ড আমরা কনফিউজিং পেলাম, তাই না? আর কয়েকটা আছে একটু দেখে দিই, আর বেশি নেই। দেখো এই জিনিসটা ইনভেন্ট আর ডিসকভার। ইনভেন্ট মানে কি? দেখো ইনভেন্ট মানেও আবিষ্কার করা, আর ডিসকভার মানেও আবিষ্কার করা। বাংলাতে এত জটিলতা নেই, কিন্তু ইংরেজিতে ইনভেন্ট আর ডিসকভারের মধ্যে একটু পার্থক্য আছে। এটা হচ্ছে যে নতুন কিছু আবিষ্কার করলে ইমাজিনেশন দিয়ে, অর্থাৎ আমি একটা রকেট আবিষ্কার করলাম, ঠিক আছে, তাহলে কি হলো, নতুন জিনিস একটা তৈরি করলাম। আমি একটা নতুন মোবাইল ফোন তৈরি করলাম, তার মানে কি, মানে এই জিনিসটা আগে থাকেনি, আমি নতুন করে তৈরি করলাম। আবার একটা যেটা হয় ডিসকভার, এটা মানে কি, এটা হচ্ছে কিছু খুঁজে পাওয়া। যে কলম্বাস আমেরিকা আবিষ্কার করলো, তাই না? এবার কলম্বাস আমেরিকা আবিষ্কার করলো, সে তো আর মাটি ফেলে সেটা করলো না, আমেরিকা অলরেডি ছিল, কেউ জানতো না, সেখানে কলম্বাস পৌঁছালো, সেটা হচ্ছে ডিসকভার। দুটোর মধ্যে একটু পার্থক্য আছে। তাহলে যখন আমরা লিখবো যে কলম্বাস ডিসকভার্ড আমেরিকা, আর তোমার ধরো একটা কেউ কিছু আবিষ্কার করলো, ঠিক আছে, যে পেনিসিলিয়াম ওয়াজ ডিসকভার্ড বাই ফ্লেমিং, ঠিক আছে, সেম জিনিসটা ওটা ডিসকভার্ড হবে, কারণ পেনিসিলিন তো অলরেডি আছে এই গাছের মধ্যে, তাই না? এবার যদি বলা হয় যে সাইকেল ওয়াজ ডিসকভার্ড বাই সামবডি, তাহলে সেটা নতুন, কারণ সাইকেল তো পৃথিবীতে থাকেনি কোথাও মাটির নিচে, সেটা পার্টস আর তৈরি করে সেই জিনিসটাকে তৈরি করা হলো, এটা হচ্ছে ইনভেন্ট। এবার সি, লুক আর স্টেয়ার, দেখো তিনটে ওয়ার্ড পেলাম। আরেকটা আছে ওয়াচ আছে। সি মানে কি? সি মানে হচ্ছে জাস্ট ওই যে বললাম যে আমরা চোখে দেখছি, যেভাবে হিয়ার হয়, আমরা শুনছি, মানে একসঙ্গে অনেক কিছু শুনছি, আমি তোমরাকে দেখছি, তাহলে এর পাশে আমি আশেপাশে যে জায়গাগুলো রয়েছে সেটাও তো দেখছি, কিন্তু আমি ফোকাস করছি কাকে? তোমাকে, তাই না? এবার দেখো সি মানে কি, যে আমি টোটাল চোখ দিয়ে যা দেখছি পুরোটাই হচ্ছে সি। আমি এই বোর্ডটা দেখার পাশাপাশি আশেপাশে যা রয়েছে সবগুলোকেই দেখছি, কিন্তু আমি ফোকাস করছি কোনটাই? বোর্ডটাই। তাহলে কি হবে? সিটা হচ্ছে যেটা টোটালটাকে দেখলাম, যে ক্যাজুয়ালি দেখছি যেটা, সেটা হচ্ছে সি। লুকটা কি? লুকটা হচ্ছে কাউকে ডিরেক্ট করছি আমি, যে লুক দেয়ার, মানে কি, যে তুমি ওই জিনিসটাতে ফোকাস করো, ঠিক আছে, এটা হচ্ছে লুক। স্টেয়ার কি? যে কোন একটা জিনিসকে আমি একভাবে অনেকক্ষণ ধরে লক্ষ্য করছি, ঠিক আছে, সেটা হচ্ছে স্টেয়ার। লং টাইম, এই যে কথাটা মনে রাখবে, যে লং টাইম ধরে যেটা দেখছি সেটা হচ্ছে স্টেয়ার। আবার ওয়াচ কি? ওয়াচ মানে হচ্ছে তবে দেখা, এটাও একটা আছে ওয়াচ, WATCH। ওয়াচ মানে হচ্ছে কেয়ারফুলি দেখা। আমরা যে টিভি দেখি, টিভি যখন দেখছি তখন দেখবে তুমি টিভিটাই শুধু দেখছো, আশেপাশে কিছু আর অত কেয়ারফুলি দেখছো না, তাহলে তোমার কনসেন্ট্রেশন আছে যেখানে, সেটা হচ্ছে ওয়াচ। এখানে একটু তুমি কনসেন্ট্রেশন পাবে, ঠিক আছে। জাস্ট এই কয়েকটা জিনিস একটু ভালো করে দেখে নেবে তোমরা, আর সেরকম কিছু এখানে নেই। এই পুরো পিপিটি আমি একটু পরে শেয়ার করে দিচ্ছি, ওয়াচটা ছিলই, ঠিক আছে, পিপিটিটা আমি শেয়ার করে দেবো, এগুলো বাড়িতে একটু ভালো করে পড়ে নেবে, এটুকুই। এর পরের দিন আমরা টেন্স শুরু করব।